গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম অ্যান্ড সং ব্লগে তোমাদের সকাল সকাল অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা উঠে দেখো বসার ঘরের বিছনাটা একটু ঠিক করব। অনেক দিন হয়ে গেছে বিছনাটা চেঞ্জ করি না। অনেক দিন হয়েছে, মানে বলতে পারো 8-10 দিন তো হয়েছে বিছানাটার চাদরটা চেঞ্জ করা হয় না। মানে চেঞ্জ করি না বলতে গেলে ঠান্ডা পড়েছে কাচবো সেই ভয় সেটা না, কিন্তু হয় না কেন মাঝখানে শরীরটা একটু খারাপ হয়েছিল। তোমাদের কাছে সেটা না শেয়ার করা হয়নি, কারণ শরীর খারাপ বলতে কি, মানে ভীষণ ঠান্ডা লেগেছিল, তারপরে মানে মাথার যন্ত্রণা, এইসবের জন্যে মানে শরীরটা ভালো ছিল না। তো ঠান্ডাও লেগেছিল, সব মিলিয়ে মিশিয়ে না মানে কাজকর্ম একটু ঢিমে তাতালে চলেছে। কিন্তু তার মধ্যেও আমি কিন্তু তোমাদের সাথে ব্লগ করেছি, করিনি তা না, ওটা তো আমাকে করতেই হবে না। রোজ কী করি না করি, আমার রোজকার দিনটা কেমন যায় সবটাই তোমাদের কাছে শেয়ার করতে ভালো লাগে আমার। কারণ তোমরা আমাকে অনেকেই ভালোবাসো, তার জন্যেই কিন্তু তোমাদের কাছে আমি রোজ রোজ ভিডিও করি। আর তাই সকালবেলা উঠেও আজকে ভিডিওটা স্টার্ট করলাম। এদিকে ছেলেকে বললাম, বাবু তুই এই ট্রাঙ্কটা একটু ধরে তোল। দেখো আমার ছেলে ট্রাঙ্কটা ধরে তুললো। এই ট্রাঙ্কটার মধ্যে তোমাদের দাদা ভাইয়ের শীতকালের সমস্ত জামা কাপড় আমি রাখি। আর এটা এখন নিচে নামিয়ে দিয়েছি, শীতকাল অবধি এটা এই ঘরেতেই থাকবে। কারণ যখন যেটা দরকার হবে সেই সোয়েটার, জ্যাকেট, জামা, প্যান্ট সব শীতের ওর মতো ও বার করে নেবে। তো সেই জন্যে এই ট্রাঙ্কটা নিচে থাকে এই শীতের 2-2.5 মাস, তারপরে আবার এটা উপরের ঘরে উঠিয়ে দিই। তো চাদরটা দেখো একটু টান টান করতে অসুবিধা হচ্ছিলো, ছেলেকে বললাম একটু ধর, ছেলে টাংটা তুললো। আর আমি দেখো চাদরটা টান টান করে এখন পেতে দিলাম। তো অনেক দিন পরেই চাদরটা আর কি এই ঘরের আর কি আমি চেঞ্জ করলাম। তো একেক দিন ভাবি যে ব্লগ করব না, মানে আজকে একটু রেস্ট করব, কিন্তু কিন্তু কেন কে জানে আমার তবু মনে হয় যে না, তোমাদের সাথে আমার ভিডিও না করলে ভালো লাগে না। তোমরাও তো হয়তো আমি ভিডিও দেব না, তোমরা হয়তো ভাবো আমি কেন ভিডিও দিলাম না, আমি কোথায় হারিয়ে গেলাম, এটাই হয়তো তোমরা চিন্তা করবে। তো ভাবি কি যে না, যেরম তেরম হোক তবু আমি তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করব। আর ওদিকে ছেলেও কিন্তু ঘুম থেকে উঠে গেছে, ক্যামেরাটা কিন্তু আজকে ছেলেই সকালবেলা ধরে রেখেছে। তো এখন বিছনার চাদরটা তুলবো না, জাস্ট একটু টান টান করবো, মানে ঝেড়ে ঝুড়ে একটু টান টান করবো বাসি বিছনাটা, ব্যাস এইটুকু। তো সেই জন্যেই সকালবেলা উঠে কিন্তু আজকে ভিডিওটা শুরু করলাম। আর ঘড়িতে মোটামুটি এখন কটা বাজে, 8টা 8:30 মতন বাজে। তো আর শীতকাল বুঝতেই পারছো, ওয়েদার মানে ভালোই, ওয়েদার ভালোই, মানে খারাপ নয়। কিন্তু শীতকাল মানে যেহেতু বেলা ছোট, সকাল সকাল কাজকর্ম শুরু করাটাই ভালো। তো উপরের কাজগুলো সব সারলাম, সেরে রাত্রে যেহেতু উপরে খাই, তো নিচে ওপরের সিঁড়িতে না আমাদের রাত্রিবেলার বাসনগুলো থাকে, এঁঠো কাটা বাসন। আমরা মানে নিচটা পুরো তালা ঠালা মেরে উপরে চলে যাই দোতলায়। তো সেই কারণের জন্য আর নিচে আমরা আর কেউ নামি না, মানে রাত্রিবেলা রুটি তরকারি থালা বাসন নিয়ে সব উপরে চলে যাই। উপরেই মানে আমার শাশুড়ি ঘরে শাশুড়িরা খায়, আর আমার ঘরে আমি আর ছেলে খাই। তো সেই জন্যে বাসন আর নিচে রাত্রিবেলা না আনা হয় না, মানে আর আনি না কোনো দিনই না, মানে এটা আজ বলে নয়, এটা আমি যবে থেকে বিয়ে হয়ে এসেছি তবে থেকেই দেখছি যে রাত্রিবেলা খেয়ে উপরের সিঁড়িতে বাসন রেখে দেওয়া হয়। তো সেই বাসনগুলো রোজ সকালেই আমি যখন বাসি জামা কাপড় ছাড়ি, তখন আমি তার আগে আমি সেই বাসনগুলো নিচে নামাই। তো কোনো দিন মাজি, কোনো দিন মাজি না, মানে যদি মনে করি যে না একটু বেলা হয়ে গেছে, বাসনগুলো এখন মাজবো না, বেলার দিকে রান্নাবান্না সেরে মাজবো, তাহলে বেলাতেই মাজি। আর যদি মনে করি যে না এখন মেজে নিতে পারবো, তো সেই কারণের জন্যে বাসনগুলো তখনই মেজে নিই। যেমন দেখো আজকে সময় টাইম অনেকটাই আছে, সকাল সকাল উঠেছি, তো সেই জন্যই সেই বাসি বাসনগুলো দেখো নামিয়ে সোজা এখন আমি বাসনগুলো মেজে ফেলছি। তো এখন একটা নতুন আমি সিস্টেম করেছি আমার কাজের টাইম কমের জন্যে বা সুযোগ সুবিধা বুঝে। আর সেটা কি বলো তো, এখন মোটামুটি যে বাসনগুলো আমার জমে, মানে ধরো চা খেলাম, চায়ের কিছু বাসন, দুপুরে খেলাম তখন কিছু বাসন, বা ধরো মানে কি বলবো, টিফিন খাই, ভাত টাত মানে সবাই খায় সেই সবের বাসন, মানে হাতে হাতে না আমি সঙ্গে সঙ্গে মেজে ফেলি। ওই যে বাসন কারিখানি গামলা করে জমিয়ে রাখা, সেটা আমি এখন অনেক দিন হয়েছে, মানে প্রায় 15-20 দিন বা মাসখানেকের ওপর হয়েছে, এরমভাবে আর বাসন আমি জমিয়ে রাখি না। তখন কি হয় বলো তো, বাসন জমিয়ে রাখলে তখন আর সিঙ্কে মাজা যায় না, তখন আমাকে নিচে কলে বসে মাজতে হয়।
আর অনেকটা টাইমও যায়। তারপরে কি বলবো অতক্ষণ ধরে না বসে বাসন মাজতে পারি না। মানে এখন দাঁড়িয়ে কাজ করতে, করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে দাঁড়িয়ে, দাঁড়িয়েই কাজ করেই আমার সুবিধা। সে রান্না বলো, বাসন মাজা বলো, ঘর মোছা বলো, এভরিথিং। তো সেই কারণের জন্য না আমি এখন কি করি ওইভাবেই বাসন মেজে নিই। তো সেই জন্য আমার অল্প বাসনই হয় আর আমার অসুবিধা হয় না। সিঙ্কে ঝপাঝপ মেজে ফেলি। তো এইভাবেই কম টাইমে কাজগুলো করি। কাজের কায়দা জানলে কিন্তু সত্যি অনেক কম সময়ের মধ্যে অনেক তাড়াতাড়ি করে কিন্তু কাজ করা যায়। আমি অন্তত মনে করি। তো আমি কিন্তু বাসন-টাসন মাজা ঘষা হয়ে একদম বাসি জামাকাপড় ছেড়ে এলাম। কারণ এঁটো-কাটা বাসন মেজেছি তো সেই কারণের জন্য ভাবলাম কি যে এবার জামাকাপড়গুলো ছেড়ে নিই। আর তাছাড়া এমনিতেও আমি রোজ সকালে কিন্তু বাসি জামাকাপড় ছেড়েই রান্নাঘরে মানে ঢুকি এবং রান্নাঘরের যাবতীয় রান্নাবান্নার কাজকর্মগুলো করি। আমি বাসি জামাকাপড়ে কোনোদিন মানে রান্নাঘরে ঢুকি না, কোনোদিনই ঢুকি না। হ্যাঁ, মানে এই ধরো বাসন-টাসন মাজলাম সেটা আলাদা কথা। কিন্তু ধোয়া জামাকাপড় ছাড়া রান্নাঘরে আমি চালের হাঁড়িটা ডামটা পর্যন্ত ধরি না বা চাও বসাই না। একদম পরিষ্কার হয়ে বাসি জামাকাপড় ছেড়েই সমস্ত কাজ করি। তো সেটাই করলাম। সব করে-টরে এলাম। আর এসে দেখো কালকে যে বাসনগুলো মেজেছিলাম সেই বাসনগুলোই গোছাচ্ছি। আর সকালবেলাও যে বাসনগুলো আমি মাজলাম তো সেগুলো তো জল ঝরানোর জন্যে গ্যাস টেবিলের ওপরেই সব উপুড় করে রেখেই গেছিলাম। তো সেই বাসনগুলো জল ঝরে গেছে। তো আমি মানে আমি ফ্রেশ হয়ে আস্তে, আস্তে ১০-১৫ মিনিটের মধ্যে হয়ে গেছে। তো সেই বাসনগুলো আবার তুললাম ঝুড়িতে আর তুলে সেগুলো আবার এখন দেখো গুছিয়ে নিচ্ছি। কেন বাসনগুলো ছিটিয়ে থাকলে না খুব অসুবিধা হয়। মানে রান্নাঘরের জায়গাটা অনেকটা কম মানে বেশি লাগে। তারপরে বাসন লাগে রান্নাবান্নার সময়। তো খুব অসুবিধা হয়। তো সেই জন্য বাসনগুলো ভাবলাম যে না রান্নাবান্নার পরে বাসন গুছোবো না। বরঞ্চ এখনই বাসন-টাসনগুলো না আমি গুছিয়ে ফেলি। তাহলে আমার অনেকটা সুবিধা হবে। তো নিয়ে তারপর আর কি চা বসাবো। তো তোমাদের দাদাভাইও কিন্তু এখনো বাজার থেকে আসেনি। তো ভাবলাম কি বাজার থেকে যখন আসেনি এই আমার সুযোগ আমি এগুলো করে নিই। তো এই টুকটাক কাজগুলো সব সেরে নিই। নিয়েই একদম চা বসিয়ে চাটা রেডি করব। চা খাবো। তারপরে কি বাজার হাট আনে দেখি। তারপরে রান্নাবান্নার কাজে আর কি হাত দেবো আর কি। তো এটাই মনে, মনে ভেবেছি। তো আর সত্যি কথা বলতে কি বলো তো একা, একা ফাঁকা, ফাঁকায় না কাজকর্ম করে নিতে না আমার অন্তত খুব সুবিধা হয়। নয়তো ওই কাজের মাঝে কেউ টোকা দেবে বা কাজ করার সময় মানে হট্টগোল কথাবার্তা আমার না খুব অসুবিধা হয় কাজ করতে। আমি এরকম নিরিবিলিতে আস্তে, আস্তে কাজ করব এতে আমার কাজটা অনেক তাড়াতাড়ি হয়। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে এখানে কাতলা মাছ আর তোমরা তো জানো বেশিরভাগই আমাদের বাড়িতে কাতলা মাছ আনে তো মাছ টাছগুলো দেখো একেবারে ধুয়ে ঠুয়ে ভাজা শুরু করে দিয়েছি কারণ মানে একটু তাড়া আছে কারণ তোমাদের দাদাভাই আবার খেয়ে যাবে তো আজকে বানাবো শুক্তো কারণ শরীরটা খুব একটা বেশি ভালো না আর সবারও বাড়িতে না একটু পেটের প্রবলেম হয়েছে মানে একটু আমেশা আমেশা ভাব হয়েছে সবারই পেটের ব্যথা শরীরটা ঠিক ভালো নেই তো শাশুড়ি বললো ঢালা শুক্তো ভাত করো তো সেই জন্যে শীতের সব সবজি দিয়ে মানে শিম আলু কাঁচকলা পেঁপে সব কিছু দিয়ে মানে একদম ঢালা শুক্তো করলো তরকারিও হয়ে গেল শুক্তোর আর এদিকে শুক্তো খাওয়া হলো পেটের পক্ষে তো সেই জন্য শুক্তো ভাতই হবে আর কিছু হবে না আর তোমাদের দাদাভাইকে একটু খাইয়ে দেওয়ার চেষ্টা করছি শুক্তোটা তো সেই কারণের জন্য না একটু তাড়াতাড়ি করে আর কি মাছগুলোকে ভেজে নিচ্ছি আর কি তো সেই জন্যেই তাড়াতাড়ি আর উনিও মানে আমার শাশুড়ির বলাতে আমি তাড়াতাড়ি করে শুক্তোটাও কেটে নিয়েছি আর কেটে টেটে নিয়ে ঝপাঝপ করছি তো একবার ভেবেছিলাম দুটো কড়াইতে দুরকম আর কি রান্না করবো তো ভাবলাম না একটা কড়াই বাড়াই রান্না হয়ে গেছে আর রান্না বলতে আজকে বিশেষ কিছুই করিনি এখানে দেখো একটু পটল আলু ভেজেছি এখানে দেখো বেগুন ভেজেছি আর এটার মধ্যে আছে সিদ্ধ ডাল মুসুরির ডাল সিদ্ধ আর এখানে করেছি রুই মাছ দিয়ে শুক্তো ঠিক আছে কাতলা মাছ দিয়ে রুই মাছ দিয়ে শুক্তো আর এটার মধ্যে আছে ভাত আর মাছ ভাজা এই আমার রান্না আর এদিকে দেখো গ্যাস ট্যাস মুছে একদম বাসন টাসন আমার মাজা কমপ্লিট ঠিক আছে তো মোটামুটি সবই শেষ রান্না তো দেখো উপরে চলে এলাম আর উপরে এসে অনেকগুলো জামা কাপড় ছিল আর সেগুলোকেই দেখো এখন একটু ভাঁজ করছি আর সকালবেলা উঠে টুকটাক জামা কাপড় ছিল সেগুলো কিন্তু আমি সমস্ত কেচে নিয়েছি কেচে টেচে নিয়ে আমি সেগুলো ছাদের থেকে মানে রোদে দিয়েছিলাম তো কিছু শুকিয়েছিল কিছু ভেজা ছিল সেগুলো আমি আমার উপরে বারান্দায় মেললাম আর যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো সকালেই সব তুলে নিয়ে এসেছিলাম তো সেগুলো আর তোমাদের কাছে শেয়ার করিনি
তো দেখো সেগুলো এনে রেখেছিলাম ঘরে, আর এগুলো দেখো এখন ভাঁজ করছি। আর এদিকে ছেলে যাবে আবার মানে ঠাকুরঘরে যাবে ও ঠাকুমার সাথে, তো এদিক ওদিক করছে এখন ছেলে। তাই ভাবলাম না, জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিই, ফাঁকে বেকার বেকার সময় নষ্ট করে আর লাভ নেই, ভাঁজ করে নিই। আর যেহেতু ঘরটা মোছা হয়নি সেই জন্যে মেঝেতেও জামা কাপড়গুলো নামাতে পারলাম না। আর যেহেতু চাদরটাও আজকে চেঞ্জ করিনি, ধোয়া চাদর নয়, দুদিনের চাদর, সেই জন্য বিছনাতে রেখেও জামা কাপড়গুলো ভাঁজ করতে পারছি না। তো জামা কাপড় ভাঁজ করতে গেলে না মার কথা খুব মনে পড়ে। মা যখন আমার কাছে 2 মাস ছিল বাবা মারা যাওয়ার পরে, তখন কিন্তু মা না জামা কাপড় আমার ভাঁজ করে দিত। বলতো কি, তুই সংসারে এত কাজ করছিস, তো জামা কাপড়গুলো দে, ভাঁজ করে দিই। তো সেটাই মনে পড়ে। মানে মা বলতে চাইতো যে, তুই কাটিস, রান্না বান্না করিস, ঘর মুছিস, সব করিস, তাহলে আমি ঘরের অন্তত তোর বিছনাটা তুলে দিই, বা ধোয়া চাদর পেতে দিই, বা জামা কাপড়গুলো ভাঁজ করে দিই। তখন খুব মার কথা মনে পড়ে। মাই একমাত্র, সত্যি কথা, সব সন্তানের ওপর কিন্তু মায়েদের যতটা টান, ভালোবাসা, মায়া থাকবে, সেটা কিন্তু অন্য কারোর ওপর থাকবে না। এইটুকুনি কিন্তু আমি, মানে সবাই আমার সাথে নিশ্চয়ই একমতই হবে। তো আমিও সেটাই মনে করি। তো সেটাই মনে পড়ে। আর এখন তখন মাকে আমি দিতাম না। মাকে বলতাম, "মা, তুমি এসছো কদিনের জন্য, রেস্ট করো। আবার তো বাড়ি গেলে তোমার নিজের হাতে রান্না-বান্না, কাজকর্ম যাই করুক না কেন, বয়স হয়ে গেছে, তোমাকে করতে হবে। তোমাকে আমার কিছু কাজ করে দিতে হবে না। তুমি বসে, বসে টিভি দেখো বা শুয়ে থাকো। আমাকে তো আবার ব্লগ বানাতে হয়, তো আমাকে তো এই কাজগুলো করতেই হবে।" এই বলে মাকে আর আমি কাজ করতে দিতাম না। তো যখন খুব শরীর-টরীর খারাপ হয় বা মন মেজাজ ভালো থাকে না, তখন খুব মনে হয় যে মা যদি থাকতো, এগুলো মা করে দিত। আমার কোনো অসুবিধে হতো না। আমি একটু রেস্ট পেতাম। এরকম মনে হয়। আর কপালটাও দেখো কত হতভাগিনী, যে বাপের বাড়ির সুখ বলেও আমার কিছু নেই। লোকের কত বাপের বাড়ি যায়, কত থাকে, বাবা-মার আদর খায়, বাবা বাজার করে আনে, মা রান্না করে, বাপের বাড়ির আরামটা অনুভব করে। আমি কিন্তু বিয়ের পর থেকে সেইভাবে কোনোদিন বাপের বাড়ির আরাম, বাপের বাড়ির সুখ কী জিনিস আমি জানি না। কারণ আমি বিয়ের পর থেকে হয়তো বাপের বাড়িতে গুনে, গুনে হয়তো এত বছরের মধ্যে ১০ বার গেছি। আর তার মধ্যে খুব বেশি হলে হয়তো ৬-৭ বার বোধহয় বাপের বাড়িতে মানে রাত্রি কাটিয়েছি। এরকমই হবে। কারণ বিয়ের পর থেকে সেইভাবে বাপের বাড়ির সাথে কোনো যোগাযোগও ছিল না। সের অনেক গল্প আছে, দুঃখের কাহিনী। তো তোমাদের কাছে সেটা অন্য একদিন আমি অবশ্যই শেয়ার করব। তো সেই জন্যই বললাম যে বাপের বাড়ির সুখটা কোনোদিন আমি পাইনি। যে মেয়েরা গিয়ে বাপের বাড়িতে ২টো ৩টে দিন থেকে একটু রেস্ট করবে, ঘুরবে, বেড়াবে, সেই জিনিসটা কোনোদিন হয়নি। আর যখনই বাপের বাড়ি গেছি শুধু কাজ, কাজ বলতে কি ঘর সংসারের কাজ সেটা না। মানে বাইরের ধরো ব্যাংকের কাজ, বাবার কোনো পার্সোনাল কাজ, বা অন্য কোনো ব্যাপারের কাজ, এইসব কাজ সলভ করতে, করতে আমার দিন কেটেছে। ঘোরাবেড়া বলে কিচ্ছু হয়নি। তো যাকগে, আর কি বলবো তোমাদের কাছে, এইটুকুনি দুঃখ করলাম। আর এখন তো বাবা নেই। আর বাড়ি গেলে আমার নিজেরই বাজার করে খেতে হবে। আর মাকে দিয়ে তো আর বাজার করে আমি খেতে পারবো না। কারণ মাকে আমাকেই দেখতে হয়। তো সেগুলোই মাঝে, মাঝে চিন্তা করি যে সত্যি কথা, মানে বাপের বাড়িটাকে সেইভাবে আমি উপভোগ করতে পারলাম না। বাপের বাড়ির সুখটাও পেলাম না। আ মানে এগুলো মনের মধ্যে মাঝে, মাঝে ভাবি। একেক সময় আর ভালো লাগে না, একঘেয়ে জীবন, একঘেয়ে সবকিছু। কিন্তু মেয়েদের জীবনে অনেক কষ্ট দুঃখ থাকে, অনেক কিছু অ্যাডজাস্ট করতে হয়, যেটা আমিও আমার লাইফে পরিপূর্ণভাবে করি। পরিপূর্ণভাবে আমি কিন্তু সেইটা করি। এটুকুনি আমি মানে খুব ভালো মতনই আরকি আ অনুভব করতে পারি যে আমাকে সেইটুকুনি জিনিস করতে হয়। অনেকটাই আমাকে কষ্ট করতে হয় এই জীবনে। তো আছে কপালে আমার এই ভোগটা। তো সেইজন্য আমাকে করতে হয়। বলতে, বলতে তোমাদের কাছে কথাগুলো বলতে, বলতে নিজেই আমি একটু ইমোশনাল হয়ে পড়ছি। ভালো লাগছে না। কিন্তু আ তবু তোমাদের কাছে শেয়ার করলাম, একটা কথার পৃষ্ঠে কথা উঠলো। তাই তোমাদের কাছে শেয়ার করে ফেললাম। তো এরকম আমার জীবনে অনেক কিছুই দুঃখ কষ্ট আছে। সুখের ভাগটা আমার জীবনে অনেক কম আছে। দুঃখের ভাগটাই বেশি। তো সময়ের সাথে, সাথে তোমরা সব জানতে পারবে। আর আমার ভিডিও যারা ডেইলি দেখো তারা তো অবশ্যই জানো। ১ম থেকে যারা দেখো তারা তো নিশ্চয়ই জানো আমার লাইফটা কেমন। আর যারা আমার নতুন পরিবারে আসছো তারাও আস্তে, আস্তে নিশ্চয়ই জানবে যে আমার লাইফটায় কত সমস্যা বা কত প্রবলেম। কথার পৃষ্ঠে অনেকগুলো কথাই তোমাদের কাছে আজকে শেয়ার করে ফেললাম। এটাই আরকি।
তো দেখো নিচে সমস্ত ঘর-টর মুছে কিন্তু আমি চলে এলাম। আর এসে এখন জামাকাপড় কাচতে বসছি। তো সেটা হলো সকালবেলাতে তোমাদের দাদাভাইয়ের অনেকগুলো জামাকাপড় ভিজিয়েছিলাম। মানে তোমাদের দাদাভাইয়ের মানে বিছনার চাদর, গায়ের চাদর, বালিশ ওইসা এইসব। তারপরে তোমার গেঞ্জি, হাফ প্যান্ট, গামছা এগুলো সব সকালবেলা না ভিজিয়ে রেখে গেছিলাম। আর এত নোংরা হয় তোমাদের দাদাভাইয়ের জামাকাপড়, মানে কি বলবো আর, এত আঠা, এত তেলকাষ্টে হয়, মানে বলার মতো না। আর সত্যি কথা বলতে কি, জামাকাপড়গুলো যদি ভিজিয়ে না রাখি তাহলে না মানে নোংরাগুলো একদম যায় না। তো সেই কারণের জন্যে সকালবেলাতেই আমি জামাকাপড়গুলো সব ভিজিয়ে রেখেছিলাম যে বেলাতে কেচে দেবো। তো দেখো এখন সেগুলোই সমস্ত কিন্তু কেচে দিচ্ছি আমি। তো কেচে দিয়ে আর ছাদে কিচ্ছু মেলবো না, সমস্ত এই বারান্দার দড়ি দিয়েই মেলবো, কারণ নয়তো আমাকে আবার মানে বিকেলের দিকে এসে সমস্ত আবার তুলতে হবে। আর এখনই তো ঘড়িতে প্রায় ৩টের মতন বাজে, আর এখন যদি আবার ছাদে মেলি তুলবোটা কখন বলো? ৪টে ৪:৩০তে সন্ধে লেগে যাবে। তো যাকগে এখন সমস্ত দেখো জামা কাপড়গুলো সব কেচে ধুয়ে নিচ্ছি তোমাদের দাদাভাইয়ের। আর আমারগুলো তো আমি মোটামুটি সকালেই কিছু কেচেছিলাম। তো সেগুলো আর তোমাদের কাছে না শেয়ার করা হয়নি। তো এখন আপাতত এইটুকুনি কাচলাম, সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। এদিকে দেখো সমস্ত জামাকাপড়গুলো মেলে দিচ্ছি, আর বারান্দাতে আর জায়গা নেই। কারণ আমারও কিছু জামাকাপড় মেলা ছিল। মানে যেগুলো বললাম না সকালে কেচেছিলাম, ছাদে দিয়েছিলাম সকালে কিন্তু ভেজা ছিল। তো ওর জন্য বারান্দায় মেলে দিয়েছিলাম। তো দেখো এই ঘরে আবার মেলে দিচ্ছি বাকি তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্টগুলো। আর ওদিকে শাশুড়ির শাড়ি, সায়া, ব্লাউজ এগুলো সব মেলা রয়েছে। তো এই ঘরটা তো আমাদের মেলা ঠেলার জন্যই ইউজ করা হয়। এক্সট্রা জামা কাপড় বা বর্ষাকালে তো তখন আর ছাদে মেলা যায় না। তখন এই ঘর বারান্দা করেই সমস্ত কিছু মেলতে হয়। তো সেই জন্য এই ঘরটা আর কি ইউজ করা হয়। তোমাদের আমি এর আগেও দেখিয়েছি এই ঘরটাতে মানে জামাকাপড় যে মেলা হয়, সেই ভিডিও তোমাদের কাছে কিন্তু শেয়ার করেছি। তো যাকগে দেখো সব জামাকাপড় কিন্তু আমার আপাতত সব মেলা-টেলা হয়ে গেল। এবারে আমি স্নান করব। ঘড়িতে বাজে এখন প্রায় ৩:৩০ পৌনে ৪টের মতো, স্নান করে এলাম। আর এদিকে দেখো ছেলেও বসে আছে। আর এদিকে আমার মার সাথে ফোনে কথা বলছে। তো ফোনে কথা বলছে কি, আমার মা কিন্তু যা বলে আমার ছেলে কিন্তু সব বুঝতে পারে, সব বুঝতে পারে। সব মানে কথাগুলো সব বোঝে। কিন্তু পরিপূর্ণভাবে উত্তরটা আর কি দিতে পারে না। তবে ওইটাও বললাম একটু আদো, আদো মতো উত্তর কিন্তু ও দেয়। তো সেটাই আর কি মার সাথে একটু কথা বলছি হেসে, যে মাকে আরও আমি বলি সবসময়, "মা তুমি ওর সাথে ফোনে না খুব করে কথা বলবে, জিজ্ঞাসা করবে। তাহলে না দেখবে ও নিজে হতে একটা কথা বলার চেষ্টা করবে। ওর মুখ থেকে দেখবে কথা চলে আসবে।" এই জন্যে মা আর ওকে সারাদিনে অনেকবার করে ফোন করে যাতে ও কথাটা বলে। মানে কথা বললে শুনলে দেখবে অনেকে কথা চলে আসে। তো সেটাই আর কি চেষ্টা করি আমি আর আমার মা মিলে। তো সেটাই করছে, কথা বলছে। আর এদিকে আমি চান-টান করে এসে দেখো চুল-টুল আসছে, সিঁদুর-টিঁদুর একদম পরবো আর কি।
আর বেশ শীতও লেগে গেছে। তো পুরো চুলটা কিন্তু ভিজাইনি। শীতকালে কিন্তু রোজ, রোজ পুরো চুল ভিজাই না। কারণ চুলটা শুকোয় না। আর আমার চুল ছোট হলে কি হবে? ভীষণ ভারী, শুকোতে চায় না। না শুকোলেই না ভীষণ হাঁচি, কাশি, ঠান্ডা লেগে যায়। তো সেই জন্যে না চুলটা পুরো ভেজাইনি। অল্প করে ভিজিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা না এখানেই শেষ করছি। কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।